আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইএফআরএস 9 অনুযায়ী কিভাবে এক্সপেক্টেড ক্রেডিট লস রিকগনাইজ করতে হয়। আইএফআরএস 9 অনুযায়ী ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে এক্সপেক্টেড ক্রেডিট লস মেথড ফলো করে লোনের ক্লাসিফিকেশন এবং প্রভিশনিং করতে হয়। বাংলাদেশে যেহেতু বাংলাদেশের ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বাংলাদেশের ব্যাংকের সার্কুলার ফলো করে লোনের ক্লাসিফিকেশন এবং প্রভিশনিং করে থাকে, সেহেতু বাংলাদেশে এখন ইনকার্ড লস মডেল ফলো করে লোনের ক্লাসিফিকেশন এবং প্রভিশনিং করা হয়ে থাকে। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার ইস্যু করা হয়েছে। সেই সার্কুলার অনুযায়ী বাংলাদেশের ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো 2027 সালের মধ্যে ইসিএল মডেলের ফুল ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। অর্থাৎ 2027 সালের মধ্যে ইসিএল মডেল ফলো করে লোনের ক্লাসিফিকেশন এবং প্রভিশনিং করতে হবে। সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে একটি রোডম্যাপও দিয়েছে। হোয়াট ইজ এক্সপেক্টেড ক্রেডিট লস? Expected credit loss represents a probability weighted estimate of the difference between the present value of the contractual cash flow and present value of the cash flows the entity expects to receive over the remaining life of the financial instrument. অর্থাৎ কোনো ব্যাংক যদি আজকে তার একটা কাস্টমারকে 5 লক্ষ টাকা লোন দেয়, যেই লোনটা টেনিউর হচ্ছে 5 বছর, এবং ব্যাংক এই কন্ট্রাক্ট করেছে যে কাস্টমার থেকে 5 বছর পর টোটাল ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল সহ 6 লক্ষ টাকা আদায় করবে। 1 বছর যাওয়ার পর ব্যাংক অ্যাসেস করে দেখলো যে কাস্টমারের কাছ থেকে সেই 6 লক্ষ টাকা আদায় করতে পারবে না, সে কাস্টমারের কাছ থেকে 5,50,000 টাকা আদায় করতে পারবে। এই যে ব্যাংক 50,000 টাকা লস করার আশঙ্কা করতেছে, এই 50,000 টাকা হচ্ছে ব্যাংকের জন্য এক্সপেক্টেড ক্রেডিট লস। অর্থাৎ ব্যাংক ক্রেডিট ফেসিলিটি দেওয়ার কারণে সে এক্সপেক্ট করতেছে 50,000 টাকা লস করবে। এখানে এটাই হচ্ছিল, এই 50,000 টাকা হচ্ছে এক্সপেক্টেড ক্রেডিট লস। আইএফআরএস 9 অনুযায়ী এক্সপেক্টেড এক্সপেক্টেড ক্রেডিট লস ক্যালকুলেট করার দুইটি অ্যাপ্রোচ রয়েছে। একটি সিম্পলিফাইড মেজারমেন্ট অ্যাপ্রোচ, অন্যটি জেনারেল মেজারমেন্ট অ্যাপ্রোচ, 3 স্টেজেস অ্যাপ্রোচ। ট্রেড রিসিভেবল অথবা লিজ রিসিভেবলের ইসিএল ক্যালকুলেট করার জন্য সিম্পলিফাইড মেজারমেন্ট অ্যাপ্রোচ ইউজ করা হয়ে থাকে। ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লোন এবং অ্যাডভান্সেসের উপর ইসিএল ক্যালকুলেট করার জন্য জেনারেল মেজারমেন্ট অ্যাপ্রোচ ইউজ করা হয়ে থাকে। সিম্পলিফাইড মেজারমেন্ট অ্যাপ্রোচে সাধারণত একটি প্রভিশনিং ম্যাট্রিক্স ডেভেলপ করা হয়। যে ম্যাট্রিক্সটি ডেভেলপ করা হয় সাধারণত হিস্ট্রিক্যাল ডাটার উপর, এবং পরবর্তীতে হিস্ট্রিক্যাল ডাটাটাকে ফরওয়ার্ড লুকিং ইনফরমেশনের মাধ্যমে অ্যাডজাস্ট করা হয়। এখানে যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, এক্সাম্পল অনুযায়ী যদি কোনো কাস্টমার 30 দিনের মধ্যে পেমেন্ট না করে, তাহলে হিস্ট্রিক্যালি 0.50% লস করতেছে, যেটাকে পরবর্তীতে ফরওয়ার্ড লুকিং ইনফরমেশন অ্যাডজাস্ট করে এই লসের রেটটাকে বের করা হয় 0.70%। এবং টোটাল আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে এক্সপেক্টেড ক্রেডিট লস হবে আমার অ্যাডজাস্টেড লস রেট কে আমাকে গুণ দিতে হবে হচ্ছিল আউটস্ট্যান্ডিং রিসিভেবল, তাহলে টোটাল এক্সপেক্টেড ক্রেডিট লস 700 টাকা। তদ্রূপভাবে যদি কাস্টমার 180 দিনের চেয়ে বেশি
সময়ের জন্য যদি পেমেন্টটা না করে, তাহলে হিস্ট্রিক্যালি দেখা যাচ্ছে যে আমার লস রেট হচ্ছে 20% এবং অ্যাডজাস্টেড লস রেট 22%। এবং আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যদি 10,000 টাকা হয়, তাহলে আমার এক্সপেক্টেড ক্রেডিট লস আছে 2,200 টাকা। এভাবে ওই পার্টিকুলার কোম্পানির জন্য এক্সপেক্টেড ক্রেডিট লস 6,550 টাকা, যেটাকে ইম্পেয়ারমেন্ট লস অথবা অ্যালাউন্স অন অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে রিকগনাইজ করতে হবে। জেনারেল মেজারমেন্ট অ্যাপ্রোচে ইসিএল ক্যালকুলেট করার জন্য ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে প্রথমে তার লোন অ্যান্ড অ্যাডভান্সেসের কোন স্টেজে আছে সেটা বের করতে হবে। ওই স্টেজ যে যে স্টেজে বিলং করে, ওই স্টেজ অনুযায়ী হয় 12 মান্থ ইসিএল অথবা লাইফ টাইম ইসিএল ক্যালকুলেট করবে। এই ইসিএল ক্যালকুলেট করার জন্য অনেকগুলা মেথড আছে, তার মধ্যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, লস রেট মেথড এবং প্রবাবিলিটি অফ ডিফল্ট মেথড। যে দেশগুলাতে এখন ইসিএল মেথড ফলো করা হয়, ম্যাক্সিমাম দেশে দেখা যাচ্ছে প্রবাবিলিটি অফ ডিফল্ট মেথড ফলো করেই ইসিএল ক্যালকুলেট করা হয়ে থাকে। প্রবাবিলিটি অফ ডিফল্ট মেথডে ইসিএল ক্যালকুলেট করার জন্য ইকুয়েশনটা হচ্ছিল এরকম: সামেশন অফ পিডির সাথে সামেশন অফ ইএডি এবং সামেশন অফ এলজিডি গুণন করার পর যে ভ্যালুটা আসে সেটি হচ্ছিল ইসিএল। প্রবাবিলিটি অফ ডিফল্ট হচ্ছে একটা পার্টিকুলার পিরিয়ডে বা একটা পার্টিকুলার টাইমে ওই পার্টিকুলার বড়ুয়ার ডিফল্ট করার সম্ভাবনাটা হচ্ছিল কতটুকু, সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ ডিফল্ট। এই প্রবাবিলিটি অফ ডিফল্ট সাধারণত ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলা হিস্ট্রিক্যাল ডাটার উপর বেসিস করে ক্যালকুলেট করা হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ডে ওয়ানে একটা ব্যাংক তার একটা কাস্টমারকে একটা রিটেল লোন দিয়েছে। স্বাভাবিকভাবে এই লোনটা যখন দিয়েছে তখন ওই কাস্টমারের পজিশন ভালো ছিল, কাস্টমারের জব স্ট্যাটাস অনেক ভালো। তখন ব্যাংক ধরে নিল যে হিস্ট্রিক্যালি তার প্রবাবিলিটি অফ ডিফল্ট 5%। ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে ওই কাস্টমার যে জবটা করে সেটা ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং গ্লোবাল ইকোনমির কারণে বা অন্যান্য ইকোনমিক ফ্যাক্টরের কারণে দেখা যাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছে। স্বাভাবিকভাবে ব্যাংকের তখন যে প্রবাবিলিটি অফ ডিফল্টটা ছিল 5%, সেটা এখন ইনক্রিজ হবে। সেটা ইনক্রিজ হয়ে দেখা গেল এখন 15% হয়ে গিয়েছে। অর্থাৎ হিস্ট্রিক্যাল ডাটার উপর যে প্রবাবিলিটি অফ ডিফল্ট যে পার্সেন্টেজটা বের করে ব্যাংক, সেটাকে অবশ্যই ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সেই ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো হতে পারে ইনফ্লেশন রেট, জিডিপি গ্রোথ রেট এবং আনএমপ্লয়মেন্ট রেট। এই ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হিস্ট্রিক যে প্রবাবিলিটি অফ ডিফল্টটা থাকে সেটা অবশ্যই ইনক্রিজ হতে পারে অথবা ডিক্রিজ হতে পারে। এক্সপোজার অ্যাট ডিফল্ট, যেই ডেটে আমার রিপোর্টিং ডেটে বা যে ডেটে আমি ইসিএলটা ক্যালকুলেট করি, যেটাকে আমরা রিপোর্টিং ডেট বলি, ওই ডেটে কোনো পার্টিকুলার কাস্টমারের যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স সেটাকে আমরা এক্সপোজার অ্যাট ডিফল্ট বলি। এই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা সাধারণত হয়ে থাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং অ্যাক্রুড ইন্টারেস্টের যোগফল। লস গিভেন ডিফল্ট, যদি কাস্টমার আমাকে তার পেমেন্টটা দিতে ফেল করে তাহলে আমার ম্যাক্সিমাম কত টাকা লস হবে, সেই লসটাই হচ্ছে আমার লস গিভেন ডিফল্ট। এক্সাম্পল হিসেবে যদি বলি, কোনো একটা পার্টিকুলার ডেটে অথবা আমি যে ডেটে ইসিএলটা ক্যালকুলেট করতেছি ওই ডেটে আমার কাস্টমারের লোন আউটস্ট্যান্ডিং হচ্ছে 100 মিলিয়ন।
এবং ওই ডেটে আমি যখন ইনিশিয়ালি কাস্টমারকে লোনটা যখন দিয়েছি, তখন কাস্টমারের কাছ থেকে আমি একটা মর্টগেজ নিয়েছি বা ক্যাশ কোলাটারাল আমি রেখেছি। ওই ডেটে আমি দেখলাম যে যদি কাস্টমার ১০০ মিলিয়ন টাকা যদি লোনটা হচ্ছিল আমাকে রিপেমেন্ট করতে ফেল করে, ওই ডেটে আমার তার কোলাটারালের ভ্যালু হচ্ছিল ৯৫ মিলিয়ন। অর্থাৎ আমি ৯৫ মিলিয়ন আমি রিকভার করতে পারবো। তাহলে আমি ১০০ থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছিল ৯৫, অর্থাৎ আমি ম্যাক্সিমাম ৫ মিলিয়ন টাকা আমি লস করব। যে ম্যাক্সিমাম যে টাকাটা আমি লস করব, অর্থাৎ আমার কোলাটারাল বাদ দেওয়ার পর, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে কোলাটারাল বাদ দেওয়ার পর যে অ্যামাউন্ট আমি লস করব, ওইটাই হচ্ছে লস গিভেন ডিফল্ট। যদি আমার কোলাটারাল ভ্যালু ভালো থাকে তাহলে আমার লস গিভেন ডিফল্টটা কম হবে। যদি কোলাটারাল ভ্যালুটা আমার কমে যায় কোনো কারণে, তাহলে আমার লস গিভিং ডিফল্ট আমার বৃদ্ধি পাবে। প্রবাবিলিটি অফ ডিফল্ট এবং এক্সপোজার অফ ডিফল্ট এর মতোই লস গিভিং ডিফল্টটাকে আমাকে ফরওয়ার্ড লুকিং ইনফরমেশনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, সাধারণত যখন কোনো একটা লোন ডিসবার্স করা হয় তখন এবং রিস্কটা সাধারণত লো থাকে, এবং যখন রিস্কটা লো থাকে তখন 12 মান্থ ইসিএল ক্যালকুলেশন করা হয়, এবং ওভার দ্য টাইম আমার রিস্কটা বৃদ্ধি পায়। এবং তাছাড়া যদি কোনো সিগনিফিকেন্ট কোনো ইনফরমেশন পাওয়া যায় যে এই লোনের রিস্কটা বৃদ্ধি পেয়েছে বা তখন আমাকে লাইফ টাইম ইসিএল ক্যালকুলেট করতে হয়। যখন লোনটা স্টেজ 1 এ থাকে তখন 12 মান্থ ইসিএল ক্যালকুলেশন করতে হয়। ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যখন লো রিস্ক থাকে তখন সেটাকে স্টেজ 1 বলা হয়, এবং স্টেজ 1 এ আমাকে 12 মান্থ ইসিএল ক্যালকুলেট করতে হয়। এবং ওই সময় যেহেতু আমার কাস্টমারের লোনের ইন্টারেস্টটা পেমেন্ট করতেছে এবং প্রিন্সিপালটা রিপেমেন্ট করতেছে, সেহেতু ইন্টারেস্ট ইনকামটা গ্রস ক্যারিং অ্যামাউন্টের উপরে ক্যালকুলেট করা হয়, অর্থাৎ টোটাল যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকে ওইটার উপর ক্যালকুলেট করতে হয়। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, এবিসি লিমিটেড হ্যাজ এ 3-year লোন রিসিভেবল from the customer with a principal outstanding between 100 million and interest rate of 10% per year. The current market value of the collateral or security pledged is BTT 95 million. At the reporting date, ABC Bank has assessed that there has been no significant increase in credit risks since the initial recognition. The loan is therefore classified in terms of credit risk under stage 1. The PD within 12 months has been calculated based on the historical data at 2%, and LGD is also calculated 5%. ওকে, সো এখানে যদি আমরা এক্সাম্পলটা দিয়ে দেখি যে এবিসি ব্যাংক সে তার একটা কাস্টমারকে লোন দিয়েছে যেটা বলে ১০০ মিলিয়ন এবং ইন্টারেস্ট রেট 10%, অ্যান্ড এই লোনের এগেইনস্টে সে যে কোলাটেরালটা নিয়েছে সেটা ছিল 95 মিলিয়ন। যেহেতু কোনো সিগনিফিকেন্ট রিস্ক নাই এই লোনটা যখন দিয়েছে, সেহেতু এটা স্টেজ 1 এ আছে। আর স্টেজ 1 এ যখন ছিল তখন তার হিস্ট্রিক্যাল ডাটা অনুযায়ী পিডি হচ্ছিল 2%। আর টোটাল আউটস্ট্যান্ডিং লোন ভ্যালু থেকে 95 মিলিয়ন সে রিকভার করতে পারবে, এবং সে তাহলে রিকভার করতে পারতেছে না 5%, তার মানে হচ্ছিল এলজিডি হচ্ছিল 5%। সো আমার এই ভ্যালুটা যখন আমার ইকুয়েশনে যখন আমি বসাবো তাহলে আমার দেখা যাচ্ছে আমি পিডি 2% বসালাম, ইএডি হচ্ছিল এক্সপোজারের ডিফল্ট, অর্থাৎ হচ্ছিল আমার টোটাল আউটস্ট্যান্ডিং ভ্যালু ছিল 100 মিলিয়ন, এলজিডি 5%, অর্থাৎ তাহলে আমার ইসিএল আসতেছিল 0.10 মিলিয়ন অথবা 1 লক্ষ টাকা। আর যেহেতু লোনটা আমার স্টেজ 1 এ আছে সেহেতু আমার টোটাল আউটস্ট্যান্ডিং ভ্যালু যে 100 মিলিয়ন, এটার উপরে আমার ইন্টারেস্ট ইনকামটা ক্যালকুলেট হবে, অর্থাৎ 100 মিলিয়নের উপর যখন আমি 10% ইন্টারেস্ট অ্যাপ্লাই করব তখন সেটা হচ্ছিল 10 মিলিয়ন। ওকে, দেন স্টেজ 2,
যখন আমি লোনটা দিয়েছি ইনিশিয়ালি তখন সেটা ছিল স্টেজ 1 এ। বাট ইন দ্য মিন টাইম যদি কোনো কারণে আমার রিস্কটা বৃদ্ধি পায়, অর্থাৎ আমার ক্রেডিট রিস্কটা যখন বৃদ্ধি পায়, তখন লোনটাকে স্টেজ 1 থেকে স্টেজ 2 তে শিফট করতে হবে। যখন লোনটা স্টেজ 2 তে শিফট হবে তখন আমাকে লাইফ টাইম ইসিএল ক্যালকুলেট করতে হবে। বাট যেহেতু আমার কোনো এভিডেন্স নাই, অর্থাৎ আমি একটা ইন্ডিকেশন পেয়েছি যে আমার লোনটার যে ক্রেডিট দিয়েছি সেটা রিস্কটা বেড়েছে, বাট দ্যাট মিন্স এটা না যে কাস্টমার আমাকে পেমেন্ট করতেছে না, বা এই ধরনের কোনো আমি এভিডেন্স আমার কাছে নাই। ইন দ্যাট কেস আমাকে সেটা কি স্টেজ 2 তে যাবে। আর স্টেজ 2 তে যেহেতু আমার কোনো এভিডেন্স নাই, সেহেতু গ্রস অ্যামাউন্টের উপরে আমার ইন্টারেস্ট ইনকামটাকে রিকগনাইজ করতে হবে। জাস্ট স্টেজ 1 আর স্টেজ 2 এর পার্থক্যটা হচ্ছে হলো, স্টেজ 1 এ যখন লোনটা থাকবে তখন তার প্রভিশনের পরিমাণটা অর্থাৎ ইসিএল এর পরিমাণটা কম থাকবে। যখন স্টেজ 2 তে যাবে তখন ইসিএল বা প্রভিশনের পরিমাণটা হচ্ছে হলো আমার বৃদ্ধি পাবে। বাট ইন্টারেস্ট ইনকাম যেটা সেটা আমার গ্রস ক্যারিং অ্যামাউন্টের উপরে ক্যালকুলেট করতে হবে। সো আমার প্রিভিয়াস এক্সাম্পলটা যেটা সেটা থেকে যদি আমি কন্টিনিউ করি, তাহলে if borrower external credit rating declines from the AAA to A plus, the bank should assess need to provision for lifetime। অর্থাৎ যেহেতু ব্যাংকের ক্রেডিট কাস্টমারের ক্রেডিট রেটিংটা হচ্ছিল আমার ডাউনগ্রেড হয়েছে, সেহেতু আমার প্রভিশন টাকা বৃদ্ধি করতে হবে। অ্যাজ borrower has still pay interest and repay the principal, যেহেতু borrower এখনো তার ইন্টারেস্ট এবং প্রিন্সিপালটা পে করতেছে, সেহেতু ইন্টারেস্ট ইনকামটা এখনো গ্রস অ্যামাউন্টের উপরই হবে। ওকে, এখন স্টেজ 3, অর্থাৎ স্টেজ 3 তে যেটা, সেইখানে আমি সার্টেন হয়ে গেছে আমার লোনটা ইম্পেয়ার্ড হয়ে গেছে। কিভাবে সার্টেন হইলাম যে আমার কাস্টমার হচ্ছিল আমাকে পেমেন্ট করতেছে না বা নন পেমেন্ট অনেকদিন ডিউ হয়ে গেছে। তো এই ধরনের বিষয় যখন হয় তখন সাধারণত হচ্ছিল আমার স্টেজ 3 তে চলে যায়। স্টেজ 3 তো আমার লাইফ টাইম ইসিএল ক্যালকুলেট করতে হবে, বাট এখানে আমার ইন্টারেস্ট ইনকামটা ক্যালকুলেট করতে হবে ছিল আমার নেট ক্যারিং অ্যামাউন্টের উপর। নেট ক্যারিং অ্যামাউন্ট বলতে মিনস আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট থেকে আমার লোন লস অ্যালাউন্স বা ইসিএল যেটা বা প্রভিশনের অ্যামাউন্টটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে ওটার উপর আমাকে ইন্টারেস্ট ইনকামটা ক্যালকুলেট করতে হবে। সো আমার প্রিভিয়াস এক্সাম্পলটা থেকে যদি আমি কন্টিনিউ করি, at the subsequent reporting period ABC has identified a significant increase in credit risk evidenced by observed নন পেমেন্ট বিহেভিয়ার। অর্থাৎ কাস্টমার এখন তাকে আর টাকাটা দিতে পারতেছে না, আমার কয়েকটি ইনস্টলমেন্ট কাস্টমার মিস করেছে, এই ধরনের আমি একটা এভিডেন্স আমি এখানে দেখতে পাচ্ছি। এডিশনালি দ্য মার্কেট ভ্যালু অফ দ্য কোলাটারাল হ্যাজ ডিক্লাইন্ড টু বিডিটি 50 মিলিয়ন। অন্যদিকে তার কোলাটারাল ভ্যালুটা যেটা ছিল সেটাও এখন কমে গিয়েছে। হোয়াইল টোটাল লোন অর্থাৎ আউটস্ট্যান্ডিং বিডিটি 80 মিলিয়ন, অর্থাৎ আমার ওই পার্টিকুলার ডেটে যে ডেটে হচ্ছিল সেই ইসিএলটা ক্যালকুলেট করবে, সেটা দেখতে পাচ্ছে যে কাস্টমারের কাছ থেকে টোটাল আউটস্ট্যান্ডিং হচ্ছিল 80 মিলিয়ন। সো যেহেতু আমার ইন দ্য মিন টাইম রিস্কটা বেড়েছে, স্বাভাবিকভাবে আমার হচ্ছিল পিডিটাও বাড়বে, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডিফল্টটা সে এখন 40% চলে আসছে। আর এলজিডি যেটা অর্থাৎ 80 মিলিয়নের মধ্যে সে অনলি 50 মিলিয়ন হচ্ছিল রিকভার করতে পারবে। সো আমার এলজিডিটাও আমার বেড়ে গিয়েছে, অর্থাৎ লস গিভিং ডিফল্ট ডাটা যেটা সেটাও বেড়ে গিয়েছে, যেহেতু আমার কোলাটারালের ভ্যালুটা আমার কমে গিয়েছে, সেটা এখন বেড়ে 37.50% হয়ে গিয়েছে। সো এখন যদি আমি আবার ইকুয়েশনটাতে আমি যখন বসাবো, তো বসানোর পরে আমার ইসিএলটা আসছে 12 মিলিয়ন। অর্থাৎ আমি যখন ইনিশিয়ালি আমি যখন ক্যালকুলেট করেছিলাম, অর্থাৎ স্টেজ 1 এ যখন ছিল তখন আমার ইসিএলটা ছিল অনলি 0.1 মিলিয়ন। আর যখন আমার স্টেজ 3 তে চলে গিয়েছে তখন আসছে 12 মিলিয়ন। অর্থাৎ যেহেতু আমার রিস্কটা বেড়ে গিয়েছে এবং আমার এলজিডি যেটা সেটা বেড়ে গিয়েছে, প্রবাবিলিটি অফ ডিফল্ট বেড়ে গিয়েছে, আলটিমেটলি আমার হচ্ছিল ইসিএলটাও আমার অর্থাৎ বেড়ে 12 মিলিয়ন হয়ে গিয়েছে। সো যখন আমি স্টেজ 3 তে চলে আসবো তখন আমার ইন্টারেস্ট ইনকামটা নেট আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের উপর ক্যালকুলেট করা হবে। তো আমার আউটস্ট্যান্ডিং লোন আউটস্ট্যান্ডিং 80 মিলিয়ন। এই যে 80 মিলিয়ন এখান থেকে আমাকে বাদ দিতে হবে ইসিএল এর অ্যামাউন্টটা বা প্রভিশনাল অ্যামাউন্টটা বাদ দেওয়ার পর হচ্ছে 68 মিলিয়ন। 68 মিলিয়নের উপর যখন আমি 10% ক্যালকুলেট করবো তখন হবে 6.8 মিলিয়ন। এখন যদি আমরা একটা সামারি করি তাহলে আমরা দেখি জেনারেল
অ্যাপ্রোচে আমাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে লোনটা কোন স্টেজে আছে। যদি স্টেজ 1 এ থাকে তাহলে আমার 12 মান্থ ইসিএল ক্যালকুলেট করতে হবে এবং ইন্টারেস্ট ইনকামটা হবে গ্রস ক্যারিং অ্যামাউন্টের উপর, তো টোটাল লোন আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের উপর। যখন স্টেজ 2 তে আসবো তখন লাইফ টাইম ইসিএল ক্যালকুলেট করতে হবে এবং ইন্টারেস্ট ইনকামটা হবে সেম গ্রস ক্যারিং ভ্যালুর উপর। আর স্টেজ 3 তে যখন আসবো তখন লাইফ টাইম ইসিএল ক্যালকুলেট করতে হবে, বাট ইন্টারেস্ট ইনকামটা তখন হবে নেট ক্যারিং ভ্যালুর উপর, অর্থাৎ লোন আউটস্ট্যান্ডিং থেকে ইসিএলটা বাদ দেওয়ার পর যে ভ্যালুটা থাকবে সেটার উপর ইন্টারেস্টটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।